সুধীমণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। নিশ্চয়ই সকলে সুস্থ থাকতে চেষ্টা করছেন। সুস্থ কিভাবে থাকবো? সুধীমণ্ডলী, যেভাবে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ হচ্ছে, অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে, এই জীবন রক্ষাকারী ঔষধ এখন জীবনকে ধ্বংস করার পথে নেমেছে। এই বিষয়টা নিয়ে আমরা অনেক ডক্টরের সাথে আলাপ করেছি, কিভাবে অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ বন্ধ করা যায়। আজকে আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম, শিশুরোগ বিশেষজ্ঞ, সাবেক পরিচালক বাংলাদেশ শিশু হসপিটাল, এবং তিনি রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ, এবং সেই সাথে তিনি মহাসচিব বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি। স্যার, আপনার কাছে আমার প্রথম জানতে চাওয়া অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ নিয়ে। এই যে অ্যান্টিবায়োটিক জীবন রক্ষা করে, এখন এই অ্যান্টিবায়োটিক যদি আমাদের জীবনকে ধ্বংস করে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি অপেক্ষা করছে, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। অ্যান্টিবায়োটিক আসলে জীবাণু ধ্বংসকারী। এখন এই অ্যান্টিবায়োটিক মানুষকেও ধ্বংস করে দিচ্ছে। অ্যান্টিবায়োটিক আমাদের দেশে না, পৃথিবীতেই খুব সতর্কতার সাথে ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ আছে, অ্যান্টিবায়োটিকের মিসইউজ আছে, অ্যান্টিবায়োটিকের ওভার ইউজ আছে, এবং এই তিনটেই কিন্তু অ্যান্টিবায়োটিকের মারাত্মক প্রভাব ফেলে। আমরা যদি চাই যে অ্যান্টিবায়োটিকের এই অ্যাবিউজ, মিসইউজ এবং ওভার ইউজ থেকে মুক্তি পেতে চাই, কারণ আপনি অ্যান্টিবায়োটিকের ওভার ইউজে মানুষের ক্ষতি করে, অ্যান্টিবায়োটিকের মিসইউজে ক্ষতি করে, এবং অ্যান্টিবায়োটিকের আন্ডার ইউজে কিন্তু মানুষকে ক্ষতির সম্মুখীন হয়। মনে করেন একটা বাচ্চারে আক্রান্ত হয়েছে ভাইরাসে, আমি তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, তাহলে এই বাচ্চাটা কিন্তু অ্যান্টিবায়োটিকে তার কিছুটা ইমিউনিটিও কমে যায়, এবং তার কিন্তু ভাইরাসের এগেনস্টে কোনো লাভই হয় না। সেই জন্য আমরা যখনই আমরা চিহ্নিত করবো যে এটা কিন্তু ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন না, এটা ভাইরাল ইনফেকশন, তখন আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক দেবো না। এক নম্বর কথা, এটা ডাক্তারদের জন্য আমার কথা। দ্বিতীয় কথা হলো, আমরা যখন অ্যান্টিবায়োটিক ইউজ করব, কোন অ্যান্টিবায়োটিকটা ইউজ করব, সেটার অ্যাপ্রোপ্রিয়েট ডোজ কত, এই বাচ্চার ওজন অনুযায়ী কতটুকু ডোজ, সেই ডোজটা আমরা ঠিক করব। ডিউরেশন কতদিন আমরা দেবো। এখন দেখা যাচ্ছে একটা অ্যান্টিবায়োটিক দিলাম, এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইভেন ধরেন টাইফয়েডেও সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন 4 দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে জ্বরটা কমে গেল, অনেকেই করে কি অ্যান্টিবায়োটিক স্টপ করে দেয়। নেভার, এটা কখনই করা উচিত না। এটার একটা নির্দিষ্ট দিন আছে যে এতদিন পর্যন্ত অবশ্যই খাওয়াইতে হবে। জ্বর চলে যাওয়ার পরেও অ্যাটলিস্ট 4 দিন আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং এই যদি টাইম মতো যদি আমরা অ্যান্টিবায়োটিক না দিই, যেমন ধরুন অনেক অ্যান্টিবায়োটিক আছে 6 আওয়ারলি ডোজ আছে, অনেক অ্যান্টিবায়োটিক আছে 12 আওয়ারলি ডোজ, অনেক অ্যান্টিবায়োটিক আছে 8 আওয়ারলি ডোজ। আমরা ঠিক 8 ঘন্টা পরেই কিন্তু চেষ্টা করবো ওই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার জন্য, 12 ঘন্টা পরেই চেষ্টা করবো, 6 ঘন্টা পরেই চেষ্টা করবো। কোনোটা আছে 24 ঘন্টায় একবারই দিতে হয়, সেটা 24 ঘন্টা পরে ওই টাইমটাই কিন্তু আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। এইটার একটা জিনিস যে এগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিকের এই ওভার ইউজ এবং এই অ্যান্টিবায়োটিকের মিসইউজ থেকে আমরা বাচ্চাদেরকে রক্ষা করতে পারবো। আর একটা জিনিস হলো, এই অ্যান্টিবায়োটিকটা কোথায় সংরক্ষণ করছে সেটা আমাদের খেয়াল করতে হবে, যে অ্যান্টিবায়োটিকটা ঠিকমতো সংরক্ষণ করা হয়েছে কিনা। এবং ফার্মেসিগুলোর টেম্পারেচারটা আমাদের মেনটেন করতে হবে, যে সেখানে টেম্পারেচার ঠিক আছে কিনা, তার কোনো সেন্ট্রাল এসি আছে কিনা ওই ফার্মেসিতে। অথবা আমরা চিন্তা করবো যে এই ফার্মেসিতে সে গেলেই যে ওষুধটা পাচ্ছে, সেই ওষুধটা সে কিনা বাচ্চাদের খাওয়াচ্ছে। মা বাবারা টেলিফোন করতেছে বাচ্চাদের, কোনো একটা ডাক্তারকে বলেন যে অ্যান্টিবায়োটিক খাওয়ান, এই অ্যান্টিবায়োটিকটা খাওয়ান, কতটুকু খাওয়া, 1 চামচ করে 2 বার খাওয়ান। এই বাচ্চার ওজনও জানে না, কিছুই জানে না, বলে দিল যে 1 চামচ করে দিয়ে বাচ্চার মা এইভাবে খাওয়াচ্ছে। এক্ষেত্রে আন্ডারডোজও হতে পারে, ওভারডোজও হতে পারে। সেই আন্ডারডোজও খারাপ, ওভারডোজও খারাপ। আন্ডারডোজ হলে এই ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে যাবে, এবং এই ব্যাকটেরিয়া যদি রেজিস্ট্যান্ট হয়ে যায়, তাহলে এই ব্যাকটেরিয়াটা এই অ্যান্টিবায়োটিকে আর ওই শরীরে কাজ করবে না। তাহলে আমাদের কতটুকু ভয়াবহ সেবার। এবং এই করতে আমাদের অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো এখন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আমরা শিশু হাসপাতালেও অনেক ব্যাকটেরিয়া আইসোলেট করি যেগুলোর কোনো অ্যান্টিবায়োটিকই নাই, আমরা কোনো অ্যান্টিবায়োটিকই দিতে পারি না। তারপরে কি করবো, এই বাচ্চাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হয়, কিচ্ছু করার নেই। কারণ দেখা যাচ্ছে যতগুলো অ্যান্টিবায়োটিক আমরা কালচার করা হয়েছে, সেন্সিটিভিটি দেখা হয়েছে, কোনোটাই তার সেন্সিটিভ না। তো এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করা হলো, এটার কারণটা আমরা নিজেরাই কিন্তু এই বাচ্চাটার উপর অথবা এই ব্যাকটেরিয়াটার উপর আমরা ওভার ইউজ, আন্ডার ইউজ অথবা মিসইউজ করেছি অ্যান্টিবায়োটিক। সেই অ্যান্টিবায়োটিকের ওভার ইউজ, মিসইউজ এবং আন্ডার ইউজটা এত বেশি ডেঞ্জারাস আমাদের মানব কল্যাণের জন্য। আমরা ধরেন জেনারেশন চেঞ্জ করছি, যেমন আগে সেফালোস্পোরিন ফার্স্ট জেনারেশন ছিল, সেকেন্ড জেনারেশন আসলো, থার্ড জেনারেশনে কাজ হয় না, ফোর্থ জেনারেশন আসতেছে, সেটাও আলটিমেটলি হয়তো রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এখন একটা গ্রামে গঞ্জে সে সমস্ত ডাক্তাররা আসলে ডিগ্রিও নাই, তার কাছে গেলেও তাকে দেখা যাচ্ছে একটা বাচ্চারা প্রথম দিন জ্বরের জন্য একটা মারাত্মক অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। এবং ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এবং অ্যান্টিবায়োটিকের কন্ট্রোল যদি আমাদের সরকার না করতে পারে,
এটার ইউজের কন্ট্রোল করতে হবে এবং এটার সাপ্লাই কন্ট্রোল করতে হবে। সাপ্লাই কন্ট্রোল মানে ফার্মেসি লেভেলে যেন অ্যান্টিবায়োটিক সাপ্লাই দিতে না পারে, এবং ইউজের কন্ট্রোল করতে হবে ডাক্তারদের প্রেসক্রিপশনগুলোকে সব কোয়ালিফাইড মানে কোয়ালিটি সম্পন্ন প্রেসক্রিপশন করতে হবে যে না অ্যান্টিবায়োটিক যে জাস্টিফাইড কিনা, এবং এটা জবাবদিহিতার আন্ডার আনতে হবে। মেনলি হলো জবাবদিহিতা। আমার যদি জবাবদিহিতাই না থাকে তাহলে কিন্তু আমি কোনো কাজ করব কিন্তু এটাকে থেকে করব না, মানে আমরা রেস্ট্রিক্ট করব না। মানে আইনের কঠোর প্রয়োগ, আপনার আইনের কঠোর প্রয়োগ এবং 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 কঠোর প্রয়োগ না, আইনের সেই মানে ওই রুট লেভেলে যে 7টা প্রেসক্রিপশন করতেছে সেখানে যে বস্তু করতে হবে, তাকে এই শাস্তির হাতে আনতে হবে যে কেন তুমি অ্যান্টিবায়োটিকটা দিচ্ছ, তোমার জাস্টিফিকেশন কি। এবং এই জাস্টিফিকেশন যদি সে বোঝাইতে পারে যে এটা আমার জাস্টিফিকেশন, তাহলে তো সে ক্ষমা পাবে। যদি জাস্টিফিকেশন সে বোঝাইতে না পারে যে না আমি অ্যান্টিবায়োটিকটা ইউজ করছি এই কারণে, যদি সে জাস্টিফাই করতে না পারে তাহলে অবশ্যই তাকে মিনিমাম হলে কিছু শাস্তির হাতে আনলে কিন্তু তারা ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক ইউজের ব্যাপারে খুব সতর্ক হবে। এবং অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের দেশের একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং মানব সভ্যতার জন্য একটা বিরাট হুমকি হয়ে যাচ্ছে। সেজন্য অ্যান্টিবায়োটিকের ওভার ইউজ, মিস ইউজ এবং আন্ডার ইউজ এবং ওভার ইউজ সবগুলি কিন্তু আমাদের সতর্কভাবে করতে হবে। আমাদের সুশীল সমাজের ভূমিকা নিয়ে যদি বলেন। সুশীল সমাজের ভূমিকা, আমাদের দেশের সুশীল সমাজ কিন্তু মানে পৃথিবীর মধ্যে অন্যতম একটা সুশীল সমাজ, এবং পৃথিবীর এত সুশীল সমাজ কিন্তু পৃথিবীর কোথাও নাই। এবং এরা নিজেরা কতটুকু, আমাদের দেশের একটা সবচেয়ে মানে আমি বলবো খারাপ দিকেই যে আমি যেই ব্যাপারে বিশেষজ্ঞ সেই ব্যাপারে আমি কথা বলতে পারি, আমি আরেকজনের ব্যাপারে কথা বলতে পারি না। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে মাতবরি করতে পারি না, কিন্তু আমাদের দেশে অনেকেই করে কি সে কিছুই ডাক্তারি সম্বন্ধে বোঝে না, ডাক্তারি জীবনে পড়েও নাই, অনেক সময় ডাক্তারদের ব্যাপারে সারা মন্তব্য করে ফেলে। এবং সেই জন্য যার যেই কাজটা সেই কাজটা তাকে করতে দেওয়া উচিত, এবং সুশীল সমাজের উচিত জনসচেতনতা যাতে বৃদ্ধি করতে পারে। এবং সুশীল মানে কি, আমরাও তো সুশীল, আমরাও তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস সিটিজেন, আমরা সবচেয়ে মেরিটোরিয়াস স্টুডেন্ট। আমি ক্লাসে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট বই ছিলাম, মানে ঢাকা মেডিকেলের ছাত্র, FCPS এক্সচেঞ্জে পাস করছি, DCSE ইনস্টিটিউট ফার্স্ট, MRCBCS পাস করেছি, তাহলে MCPS এক্সচেঞ্জে পাস করছি। তা আমরা তো সুশীল না, আমরা তো পেশাজীবী সুশীল, সবাই কিন্তু সুশীল। কিন্তু সুশীলদের দায়িত্ব হলো তারা যেন যে হাকে হা বলে নাকে না বলে, তারা যেন এই মডিফিকেশন না করে, তারা যেন কথাকে টুইস্ট না করে তাদের নিজস্ব স্বার্থে অথবা সরকারের স্বার্থে, অথবা তারা যেন প্রত্যেকটা কথা যেন জনস্বার্থে কয়। এবং প্রত্যেকটা কথা যদি জনস্বার্থে বলে তাইলে এই সুশীলরাই কিন্তু দেশটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সুশীলদের ভূমিকাটা অবশ্যই অনেক বেশি, কিন্তু সেই সুশীল হইতে হবে রিয়েলি সুশীল। স্যার, স্কুল এবং কলেজের যে শিক্ষা ব্যবস্থা ওটার মধ্যে স্বাস্থ্য শিক্ষা কি স্যার প্রয়োগ করা উচিত? শোনেন, প্রথম দিকে যখন একটা বাচ্চা জন্ম হয় ওর ব্রেনের ভিতরে যেটা ঢুকাই দেওয়া হয় সেটা কিন্তু সারা জীবন থাকে। একটা ব্রেন যখন ফুল ম্যাচিউর হয়ে যায়, ম্যাচিউর হয়ে পড়লে আপনি ঢুকাই গেলেও কিন্তু সেটা কিন্তু পার্মানেন্টলি থাকবে না। এই জন্য শিশু থেকেই শুরু করতে হয়, বাচ্চাদের থেকেই শুরু করতে হয় আমাদের শিক্ষা। এবং বাচ্চারা যেটা শিখলো সেটা কিন্তু ঠিকই সে তার পার্মানেন্টলি গেঁথে গেল। এবং স্বাস্থ্য সচেতনতাটা, স্বাস্থ্য শিক্ষা ঘরের থেকে শুরু করতে হবে, স্কুল থেকে শুরু করতে হবে, তারপর ডাক্তারের কাছে। পাঠ্যপুস্তকে আসলে স্বাস্থ্য শিক্ষা থাকা উচিত। পাঠ্যপুস্তকে তো অবশ্যই থাকা উচিত, অবশ্যই শিক্ষা এবং বেসিক যে হেলথগুলো, বেসিক হেলথগুলো যেগুলো মনে করেন, আমি দেখছি ইরানের মধ্যে কিন্তু একটা ইঞ্জেকশন দেওয়ার জন্য নার্স খোঁজে না, ওদের ট্রেনিংটাই কিন্তু এরকম যে সে অন্তত 1 মাসের জন্য একটা হাসপাতালে যাবে, ড্রেসিং শিখবে, IV দেওয়া শিখবে, IM দেওয়া শিখবে, সেলাই দেওয়া শিখবে, তারপর আমরা সার্টিফিকেট দিব, সে তখন আবার স্কুলে জমা দেবে। ওইটা ছাড়া স্কুলে তার অ্যালাউ হবে না। এবং এই যে বেসিক হেলথ ট্রেনিং যদি প্রত্যেকের থাকে এবং এই সচেতনতাটা যদি থাকে, জনসচেতনতাটা। আরেকটা জিনিস স্প্লিটিং, আমাদের দেশে যে থুতু ফেলানোর যে কালচার, এই কালচারটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি দেখবেন যত্রত হাসপাতালের সামনে গপ করে এক গাদা থুতু ফেলে দিল, কাশ ফেলে দিল, একটুখানি চিন্তা করলো না এটা একটা হাসপাতাল, রাস্তার মধ্যে ফেলে যেখানে জীবনে জন্ম হবে, এই জীবনগুলো আস্তে আস্তে বাতাসে ছড়াবে। এইগুলা থেকে যেখানেই থুতু ফেলবে কেউ সেখানেই পড়বেন, তাকে বাদ দিয়ে নিষেধ করতে হবে আপনি এখানে থুতুটা ফেললেন। এবং এই প্রত্যেক জনগণের সচেতন হইতে হবে। স্বাস্থ্য শিক্ষার আপনি ইচ্ছা করলে ক্যান্টনমেন্টের ভিতরে যে থুতু ফেলতে পারবেন না, আপনি ওখানে রেস্ট্রিকশন করা আছে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু এই রেস্ট্রিকশন করা। এবং হাইজেনিং, হ্যান্ড ওয়াশিং, হাইজেনিং, নাক ঝাড়া, এই যে এটিকেটগুলো মেনটেন করা, কফ এটিকেটগুলো মেনটেন করা, এগুলো কিন্তু বেসিক স্টুডেন্টদেরকে যদি শিখাই দেওয়া হয়, এবং যখন বিগিনিংয়ে শিখাই দেওয়া হয়, প্রাইমারি লেভেলে যদি শিখাই দেওয়া হয়,
যেই বাচ্চাটা যদি এই কফে টিকেটটা শিখে, হ্যান্ড ওয়াশিংটা শিখে নেয় এবং তার যে ইয়েটা এই থুতু ফেলানো কোথায় ফেলতে হবে, কোথায় কী করতে হবে, সেগুলো যদি ওখান থেকে শিখে যায় কিন্তু তাই এই অভ্যাসটা কিন্তু তার সারা জীবন থেকে যাবে। সেজন্য শিশুকালেই আমাদের স্বাস্থ্য শিক্ষা, সব শিক্ষার সাথে স্বাস্থ্য শিক্ষাটাও কিন্তু ওখানে জুড়ে দিলে সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ স্যার, আপনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আমাদের দিয়েছেন সুস্থ থাকার জন্য। তো জনগণের উদ্দেশ্যে যদি স্যার আপনি অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার জন্য আপনি কোনো অ্যাওয়ারনেস বলতে চান আমাদের দর্শকদের একটু বলে দিন। জনগণের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, সেটা হলো কখনোই কোনো অ্যান্টিবায়োটিক উইদাউট পরামর্শ, কোনো একটা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না, এবং ফার্মেসি থেকে কিনে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। কোনো ডাক্তারের টেলিফোন করে তার কাছ থেকে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আপনি সেই অ্যান্টিবায়োটিকটা বাজার থেকে কিনে আপনি বাচ্চারে খাওয়াবেন না। আরেকটা হলো অ্যান্টিবায়োটিক যখন আপনি শুরু করলেন দেখে নেবেন যে অ্যান্টিবায়োটিকটার ডোজ আমি ঠিক করে খাওয়াচ্ছি কিনা, বাচ্চার ওজন অনুযায়ী, বাচ্চার বয়স অনুযায়ী তার কতটুকু ডোজ দরকার, কত ঘন্টা পর পর দরকার, সেই ঘন্টাটা আমরা মেনটেন করছি কিনা, এবং কতদিন এই অ্যান্টিবায়োটিকটার কোর্স আমি দিচ্ছি, সেই কোর্সটা যেন আমি শেষ করি। বাচ্চা ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, কিন্তু অ্যান্টিবায়োটিকের কোর্স কিন্তু আপনি একদম 7 দিন হলে 7 দিন, 10 দিন হলে 10 দিন, 5 দিন হলে 5 দিন, অবশ্যই এইটুকু যেন মেনটেন করে চলেন আপনারা। আর আরেকটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, আপনারা বাজার থেকে কিনে অ্যান্টিবায়োটিক বাচ্চাদেরকে খাওয়ান, এটা কখনো করবেন না। আপনাদের জন্য আমার বিশেষ বিশেষ রিকোয়েস্ট। ধন্যবাদ স্যার। সুধী মণ্ডলী, এতক্ষণ আমাদের সামনে প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম, শিশুরোগ বিশেষজ্ঞ, তিনি অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন অ্যান্টিবায়োটিক যেমন জীবন সুন্দরভাবে সাজাতে পারে, ঠিক সেভাবেই অ্যান্টিবায়োটিক জীবনকে ধ্বংসও করতে পারে। অতএব অ্যান্টিবায়োটিক ব্যবহারের সচেতনতা এবং আমাদের স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে ভালো সম্যক ধারণা থাকতে হবে, এবং আমরা যেন শৃঙ্খলিত জীবনযাপন করি। সেই সাথে তিনি পরিবেশ নিয়েও বেশ কিছু কথা বলেছেন, কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। অতএব আমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখব এবং আমাদের জীবনে বাস্তবায়িত করব, আমরা একটা সুশৃঙ্খল জাতিতে পরিণত হব। ধন্যবাদ সুধী মণ্ডলী, এতক্ষণ আমরা জানতে চাই চ্যানেলের সাথে থাকার জন্য।